জুবায়ের ভাই, আমি প্রথমে জানতে চাচ্ছি যে আসলে আপনার বিরুদ্ধে যে ধর্ষণের অভিযোগটা আনা হয়েছিল, যে আপনি ধর্ষণ করেছেন, তারপরে আপনাকে গ্রেফতার করা হলো। আসলে বিষয়টা কি হয়েছিল? যদি আপনি সংক্ষেপে একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আমি মুজাফফর আহমেদ জুবায়ের বলছি। আমার বাড়ি হচ্ছে ফেনী ফেনী জেলার পরশুরাম উপজেলার ৪ নং বক্সমুদি ইউনিয়ন খন্ডলাই এলাকা উত্তর টাটেশ্বর জামে মসজিদে ঘটনাটি ঘটে। আর একটি অবিবাহিত মেয়ে 7 মাসের প্রেগনেন্ট ছিল। ওই মেয়েটা 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ওই মেয়েটা আমাকে 24 নভেম্বর 2024 তারিখে আমার নামে মামলা দায়ের করে। মামলা দায়ের আপনি করা আপনার পেশাগত ভাই, জুবায়ের ভাই, আপনার পেশাগত পরিচয়টা একটু তুলে ধরবেন। আপনি পেশাগতভাবে কি দায়িত্ব পালন করতেন? তখন আমার পেশাগত দায়িত্ব ছিলাম, আমি 2019 থেকে ওই মসজিদের সমস্ত দায়িত্ব নিই। জুমার দায়িত্ব সহ মুক্তবের এবং পাঞ্জিগানা সমস্ত দায়িত্ব ছিলাম। সেটা অনুন্নত এলাকা ছিল, নদীর পাশ এলাকা ছিল। এবং নেওয়ার পরে 2024-এ এসে ঘটনাটা, মেয়েটা প্রেগনেন্ট হয়। তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল মেয়ে। তখন বাচ্চা যখন দেখলো, তখন 4 জনের নাম উঠে। একটা হচ্ছে আপন বড়বা, আরেকটা হচ্ছে পার্শ্ববর্তী 3 জনের নাম উঠে। কিন্তু নাম উঠার পরেও এগুলা 3 জন বিবাহিত ছিল এবং আপন ভাইয়ের নামটা কেউ আনবে না সামনে, এই জন্য ওগুলাকে দামাচাপা দিয়ে আমি 2024-এ অবিবাহিত ছিলাম নভেম্বরে তখন। কিন্তু তখন অবিবাহিত হওয়ার কারণে ওই যারা সাথে গিয়েছে তারা উদ্দেশ্য পরায়ণ হিসাবে তাদেরকে শিখিয়ে দে এই ইমাম এখনো অবিবাহিত। আমি কোর্টে যাই, আমি মানহানি মামলা করার জন্য ফেনী জেলা কোর্টে যাওয়ার পরে মামলাটা করার জন্য যখন যাই, তখন মামলাটা আমাকে অ্যাডভোকেট থেকে পরামর্শ দেওয়া হয়, তুমি মামলা পরে করো, আগে পরশুরাম থানাতে মামলা হয়েছে কিনা দেখো। আমি তখন জানি না যে পরশুরাম থানাতে মামলা হয়েছে কিনা। তখন না জেনে আমি যখন থানা থেকে কোর্ট থেকে বের হয়ে আসি, কোর্টের সামনে থেকে রাস্তা থেকে আমাকে পুলিশ এবং কি 3 জন পুলিশ, একজন মহিলা পুলিশ এবং যারা সাক্ষী এখানে আছে, এরশাদ, তারপরে যায় হুমায়ুন, তারপরে যায় হচ্ছে শাহিন, এরা 3 জন গিয়ে, এই স্থানীয় লোক, তারা স্থানীয় 3 জন এবং পুলিশ গিয়ে আমাকে সাথে সাথে গাড়িতে উঠাইয়া, ওইখানে পুলিশ লাইন ছিল, ওইখানে হ্যান্ডকাপ পরাইয়া সবকিছু নিয়ে আমাকে থানাতে নিয়ে আসে, পরশুরাম থানা নিয়ে আসার পরে মামলা হয়েছিল জুবায়ের ভাই, তখন কি আপনার নামে মামলা হয়েছিল আপনাকে যখন গ্রেফতার করে? মাধ্যমে করে রাত্রিবেলায় মামলাটা হয় আমার নামে। আপনি তখনও জানতে পারেননি যে আপনার নামে মামলা হয়েছে? আমি জানি না তখন, আমি এই জন্য না জেনে আমি কোর্টে যাই মানহানি মামলা করার জন্য। তখন কোর্ট থেকে বলা হয় এটা একুরেট হয়ে নেন ওইখানে মামলা হয়েছে কিনা। তখন বের হয়ে আসলে আমার মা ছিল সাথে। আমার যেরকম মায়ের থেকে একটা বাচ্চাকে কেটে নিয়ে যেরকম তার মা তখন যুদ্ধ করছে পাগলের মতো, কিন্তু তারা একেবারে কেটে নিয়েছে আমাকে, বাচ্চা শিশুর মতো কেটে নিয়েছে আমার মায়ের সামনে থেকে। গ্রেফতার করে থানায় নিয়ে গেছে। উকিলের কাছে বলেন। কতদিন ছিলেন থানায়? আপনি কতদিন আটক ছিলেন? আমি থানাতে আমাকে 1 রাত রাখে এবং পরদিন কোর্টে প্রেরণ করে এবং কোর্টে এবং থানায় মিলে আমি 1 মাস 2 দিন কাস্টডি দিই। আমি 24শে নভেম্বর হচ্ছে আমার বিরুদ্ধে মামলা হয়, আমাকে গ্রেফতার করে এবং 26শে ডিসেম্বর আমি জামিনে বের হই কোর্ট থেকে। আপনি যখন গ্রেফতার হলেন তো থানা থেকে তো আপনাকে আদালতে দিয়েছে, তো আপনি 1 মাস কোথায় ছিলেন? আমি 1 মাস কারাগারে ছিলাম আদালতে। আদালত থেকে আপনাকে কারাগারে পাঠিয়েছিল? জি, আদালত থেকে আমাকে কারাগারে। আচ্ছা, এরপরে আপনি যখন কারাগারে দীর্ঘ 1 মাস ছিলেন, এর ভিতরে কি কোর্টে আপনাকে হাজিরা দিতে যেতে হয় নাই মামলার? আমার একটা ডেট পড়ছে, সেটা হচ্ছে ডিসেম্বরে 18 তারিখ। সেই কোর্টটা পড়ে আপনি কোর্টে আবেদন করেন নাই যে আপনি নির্দোষ এবং এটা পরীক্ষা নিরীক্ষা করা হোক? এরপরে আমরা যে বিষয়টা জানতে চাই যে আপনার আপনি যে নির্দোষ, এর সাথে আপনার কোনো জড়িত নাই, আপনি এই ঘটনার সাথে জড়িত নাই, এটা আদালতে কিভাবে প্রমাণিত হলো? জি, আমি বলতেছি, সম্পূর্ণটা আপনাকে বলতেছি। এটা তো সময় নিয়ে বলার যেহেতু বিষয়টা হচ্ছে, আমি তখন আদালতকে আবেদন করি ডিএনএ এর জন্য এবং আমার চিকিৎসার জন্য। আমার মাথা পর্যন্ত ফেটে যায়। তখন আদালত আমলে নিয়ে আমাকে কুমিল্লা প্রেরণ করে। আমি 18 তারিখ যেদিন কোর্ট, ওই কোর্টের দিন কুমিল্লা থেকে আমাকে ফেনীতে আবার ফিরিয়ে নিয়ে আসে। তারপর এটাকে আমলে নিয়ে আদালত ডিএনএ তে প্রেরণ করে, ডিএনএ করার জন্য, এবং পরশুরাম থানা থেকে পুলিশ গিয়ে আমাকে ডিএনএ ফরেনসিক মালিবাগে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার স্যাম্পল রাখে, ওই ভিকটিমেরও স্যাম্পল নিয়ে যায়। রাখার পরে আমার সাথে দর্শন হয়েছে কিনা এই মর্মে
ম্যাচিং করার জন্য তখন স্যাম্পল গুলা রাখা হয়। তখন আমার এই মর্মে দুইবার আমার নামে জামিন চাওয়া হয়, কিন্তু জামিন না মঞ্জুর করে দেয় ম্যাজিস্ট্রেট আদালত। তারপর যখন জজ কোর্টে আমি জামিন চাই, তখন 26 তারিখে আমার জামিন হয় তৃতীয়বারে। তখন জামিন হওয়ার পরে 22 তারিখে এখানে দেখতেছি আপনার, এখানে আমার যদি একটু দেখাই, এখানে আপনার 22 তারিখ দেখা আছে মুজাফফর আহমদ জুবাইরের রক্ত নমুনা 22 তারিখ 22/12/2024 এটা প্রেরণ করার। এটার পরে 26 তারিখে আমার আপনার জামিনটা হয়। 26 তারিখে বাইর হওয়ার পরে আমার এটা আসতে মনে হয় 3 মাস নাকি 4 মাস, আমি জানি না, অতটা আমাকে জানানো হয় নাই। যখন মে 2025 20 তারিখ, তখন আমি জানি যে সবাইকে ডাক দেওয়া হয়, যারা প্রভাবশালী ছিল, গ্রামবাসী ছিল, তখন সবাইকে ডাক দেওয়া হয় থানাতে, এবং বলে যে হুজুরের নামে তো কোনো রিপোর্ট আসে নাই, হুজুরের বিরুদ্ধে তো যায় না, হুজুরের পক্ষে আসছে সম্পূর্ণ কিছু, হুজুর তো নির্দোষ, হুজুরের পক্ষে। আপনার ডিএনএ এর সাথে এই বাচ্চার ডিএনএ এর কোনো মিল হলো না, তাহলে বাচ্চার সাথে ডিএনএ এর মিল কার হলো? জি, বাচ্চা জন্মগ্রহণ করে ফেব্রুয়ারির 13 তারিখ। যখন নভেম্বরে মামলা হয় তখন হচ্ছে বাচ্চা 7 মাস প্রেগনেন্ট। আর 2025 ফেব্রুয়ারি 13 তারিখে বাচ্চাটা জন্মগ্রহণ করে, এবং বাচ্চাটার নাম রাখা হয় জান্নাতুল ফেরদাউস, সবচেয়ে বড় জান্নাত নাম রাখা হয়। এবং এই যে দেখেন, আপনি এখানে দেখেন, জুম করলে পাবেন, এই 0% যেটা দেখতেছেন এটা হচ্ছে মুজাফফর আহমেদ, এটা আমি। আচ্ছা, আর হচ্ছে আমরা এটা বুঝতে পারছি যে আপনার সাথে বাচ্চার ডিএনএ এর সাথে ন্যূনতম কোনো মিল নাই। এখন বাচ্চার সাথে বাচ্চার ডিএনএ এর সাথে কার ডিএনএ মিলে গেল? জি, এখানে বাচ্চার সাথেও আছে এবং রুবি আক্তারের সাথে, ভিকটিমের সাথেও আছে, দুটোটার সাথে আছে। এই মর্মেও আছে, এবং দোষীটা যে ভিকটিমের যে সন্তানের পিতা কিনা এই মর্মেও আছে, উভয় মর্মে আছে। তখন আমার নামে কোনো 0% আমার নামে কোনো মিল পায় নাই কোনোটাতে। এটা আসেন, এই দ্বিতীয়টা হচ্ছে এটা মোরশেদের নামে, এটা হচ্ছে আপন বড় ভাই। মোরশেদ হচ্ছে ওই মেয়ের আপন বড় ভাই। আপন বড় ভাই, তারা ভাই বোন ছোট একজন ভাই আছে, তার ছোট একজন ভাই আছে। দেখেন এখানে দেওয়া আছে ডিএনএ এর ভেতরে, এই যে মার্ক করা, এটা দেখেন আপনি, মার্ক করা এটাতে দেওয়া আছে ডিএনএ পরীক্ষায় সুদৃঢ়ভাবে প্রমাণিত হয় যে মোরশেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা। এবং ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয় যে মোহাম্মদ মুজাফফর আহমেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা নয়। এখানে ডিএনএ অ্যানালাইসিস বলতেছে এটা, এবং এখানে 99 আমরা বুঝতে পারছি আমরা বুঝতে পারছি। জি জুবাইর ভাই আমরা বুঝতে পারছি যে আপনার উপরে যে অভিযোগ দায়ের করা হয়েছে, যে অভিযোগ আনা হয়েছিল, আলহামদুলিল্লাহ আপনি সম্পূর্ণ নির্দোষ। আপনি 1 মাস কারাভোগ করেছেন, এবং এই মেয়ের সাথে তার আপন বড় ভাই মোরশেদ, তার সাথে মেলামেশা হয়, এবং এই মেয়ের সন্তানের বাবা হচ্ছে তার আপন ভাই মোরশেদ। ডকুমেন্ট সহ বলতেছি, ডকুমেন্ট একটু ধৈর্য ধরেন, ডকুমেন্ট সহ বলতেছি। আপনার এই যে এই লেখাটা আপনাকে আমি পাঠাবো আপনার হোয়াটসঅ্যাপে, আপনি হয়তো এখানেও দিতে পারেন। এইটা দেখেন, এখানে লেখা আছে সুস্পষ্টভাবে 164 ধারা জবানবন্দি মেয়ের। তখন মেয়ের আসামি মোরশেদ পুলিশ কর্তৃক এটা প্রদান করে। আসামি মোরশেদ ভিকটিমের বড় ভাই, এবং তাহাদের বাড়িতে 2টা রুম। প্রথম রুমে মা বাপ থাকতো, এবং আরেক রুমে আসামি মোরশেদ, তাহার ছোট ভাই ও ভিকটিম থাকতো। 1.5 মাস মানে 1.5 বছরের মতো থেকে তাহার বোন তথা ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক হয়, এবং আসামি মোরশেদ ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে, জোরপূর্বক ছাড়া। একই খাটে একই রুমে তারা শারীরিক স্বামী স্ত্রীর মতো সংসার করে, এবং কি দর্শনের পরে ভূমিষ্ঠ হওয়া মোরশেদের মেয়ে 3-4 মাস বয়স, যখন এটা চার্জশিট প্রদান করে তখন 3 থেকে 4 মাস বয়স চলতেছে। আগস্টের 31 তারিখ চার্জশিটটা প্রদান করা হয়, এবং আমার নামে ফাইনাল রিপোর্ট। এবং এখানে নিচে দেওয়া আছে প্রমাণিত হলো যে মোরশেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা, এবং এতে আরো স্পষ্ট হলো যে ডিএনএ পরীক্ষা মুজাফফর আহমেদ রুবি আক্তারের গর্ভজাত সন্তান জান্নাতুল ফেরদাউসের জৈবিক পিতা নয়, এটা উল্লেখ আছে এখানে। জুবাইর ভাই আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি। আমরা এখানে আসলে একটা কথা বলতে চাই, আপনি একেবারে এভিডেন্স সহ আপনি এখানে বলেছেন। আমরা দর্শক মন্ডলী আপনাদেরকে বলতে চাই যে কোনো একজন মানুষের বিরুদ্ধে যদি অভিযোগ উত্থাপিত হয় বা কেউ যদি অভিযোগ উত্থাপন করে,
আমরা যেন কখনোই তাকে সেই অভিযোগে আমরা যেন দায়ী সাব্যস্ত করে বা তাকে যেন আমরা অপরাধী সাব্যস্ত না করি। দেখুন, একজন মসজিদের ইমাম একটা সম্মানের জায়গায় আছেন। এখানে যেই বিবরণটা আপনারা ওইটা চলে শুনেছেন গেছে। যে আপন বড় ভাই ছোট বোনকে তার সাথে সম্পর্ক করে তার গর্ভে বাচ্চা ধারণ করে সেই দায়টা চাপাচ্ছে একজন মসজিদের ইমামের উপরে। এটা কত জঘন্য একটা সমাজে আমরা বসবাস করি। যে একজন মানুষের বিরুদ্ধে কোনো একটা অভিযোগ উত্থাপিত হলেই আমরা একেবারে ঢালাওভাবে সেটাকে প্রচার প্রসার করে তাকে কি করে কলঙ্কিত করা যায়, কিভাবে কালারিং করা যায়, আমরা উঠে পড়ে লাগি। অথচ একজন মসজিদের ইমাম, একজন সম্মানিত মানুষ। হ্যাঁ, আমরা এটা বলছি না যে সব মানুষ একেবারে নিরপরাধ, নিষ্পাপ, আমরা কখনোই সেটা বলছি না। কিন্তু আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ ওঠা মানেই এই নয় যে সে অপরাধী। আমরা যেন সত্য মিথ্যা এটা যাচাই বাছাই করি। এরপরে সেটা যদি ভিকটিম বা যিনি যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হচ্ছে তিনি যদি অপরাধী সাব্যস্ত হন, তারপরে সেটা প্রচার করা সেটা ভিন্ন কথা। কিন্তু আমরা দেখি ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন একটা আওয়াজ উঠলেই আমাদের দেশের আমাদের দেশের মিডিয়া গুলো একেবারে আদা জল খেয়ে নেমে যায়। সেটাকে এমনভাবে ফলো করে প্রচার করে, প্রসার করে যে একমাত্র পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী হচ্ছে উলামায়ে কেরাম, সবচেয়ে বড় অপরাধের জায়গা হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো। এটি সত্যিই খুবই দুঃখজনক।